রাতে একা থাকতে আর ভালো লাগে না, শুধু ছটপট করে রাত কাটাতে হয়। ওকে বললাম, পারবি তো সব কিছু ঠিকঠাক মতো করতে, নাকি 30 সেকেন্ডেই ক্লান্ত হয়ে যাবি? ও বলল, একবার সুযোগ দাও, দেখিয়ে দিব। এদিন যা হলো তা কোনো দিন ভুলব না। আমার নাম অন্বেষা, 28 বছর বয়সে আমার বিয়ে হয়েছে। আজ প্রায় 1 বছর হলো। আমার স্বামী কাজে বেশি দিন বাইরেই থাকে, বাড়িতে আসা সেরকম সময় পায় না। গাছের বাতাবি নেবুর ওজন কম করে হলেও 4 কেজির মতো হবে। আমি দেখতে বেশ সুন্দরী, আমার চলাফেরা যে কারোর মন গাড়ে। কাল আমার ভাগ্নের দাদার বিয়ে, তাই আমি একদিন আগেই সেখানে যাচ্ছি। সেই বাড়িতে যাবার জন্য আমি রেডি হয়েছি, কিন্তু আমার স্বামীর কাজ থাকার জন্য সে আমার সাথে আসতে পারবে না, তাই আমি একাই যাচ্ছি। আমি বাস আড্ডায় এসে পৌঁছেছি। আমি আমার ভারী ব্যাগটা নিয়ে বাস থেকে নামলাম, আর মনে পড়ল আমি ছাতা আনতে ভুলে গেছি। এদিকে ঝুম বৃষ্টি শুরু হয়েছে। কিছুক্ষণের মধ্যে আমি পুরো ভিজে একাকার, ভেজা লামা কাপড় ত্বকের সাথে লেগে আছে। চারিদিকে তাকিয়ে দেখি কোনো দোকান খোলা নেই, আর একটা লোকও নেই। তারপর আবার ভাগ্নেও এখনও আসেনি আমাকে নিতে, তাই একটা ছোট বন্ধ দোকানের সামনে গিয়ে দাঁড়ালাম আর অপেক্ষা করতে লাগলাম ভাগ্নের। কিছুক্ষণ পর দেখলাম বৃষ্টিতে ভিজতে ভিজতে ভাগ্নে আসছে। ভাগ্নেও বাড়ি থেকে বেরোনোর সময় ছাতা নিতে ভুলে গেছে। ও এসে আমার পাশে দাঁড়ালো আর চোখে আমাকে দেখতে শুরু করলো। বৃষ্টির কারণে অনেক কিছু বোঝা যাচ্ছিল না। আমি বললাম, কি যে করি, আমি ছাতা আনতে ভুলে গেছি। এখন দেখছি যে তুইও তো ছাতা আনিসনি। ভাগ্নে বলল, হ্যাঁ, আমিও তাড়াতাড়ি বেরোতে গিয়ে ছাতা আনতে ভুলে গেছি। কোনো ব্যাপার না মামি, আমি আছি তো, ভয় পেও না। বিকেলবেলা বৃষ্টিটা যখন থেমে গেল, তখন আমরা দুজন বিয়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পর আমি আমার কাপড় বদলে নিলাম, আর ভালো একটা লাল রঙের শাড়ির সাথে হাতাহাতি ব্লাউজ পরে নিলাম। বাড়িতে সবার সাথে কথাবার্তা বলছিলাম, আর তার মাঝে দেখি ভাগ্নে আমায় দেখছে দোতলা থেকে আর হাসছে। এমন সময় আমার বৌদি বলল, অন্বেষা, তুমি একটু দোতলায় গিয়ে রান্নাঘর থেকে 2টো প্লেট এনে দিবে? আমি বললাম, হ্যাঁ বৌদি, কোনো ব্যাপার না, আমি এক্ষুনি যাচ্ছি। আমি দোতলায় গেলাম আর দেখলাম ভাগ্নে সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে। ওকে জিজ্ঞেস করলাম, রান্নাঘরটা কোন দিকে? ভাগ্নে বলল, সামনে গিয়ে 3 নম্বর ঘরটাই রান্নাঘর। দোতলায় কেউ ছিল না, সবাই নিচে কাজে ব্যস্ত। আমি সেদিকে যেতে শুরু করলাম, আর আমার পেছন পেছন ভাগ্নেও আসছিল। ঘরের সামনে গিয়ে দেখি এটা কারো শয়ন কক্ষ। পিছনে তাকাতেই দেখি ভাগ্নে আমার সামনে। ও আমার হাত ধরে ঘরের ভেতরে নিয়ে ঘরের দরজাটা লাগিয়ে দিল। আমি বললাম, এ কি করছো? ভাগ্নে বলল, আমি জানি মামা তোমায় মোটেও ভালোবাসে না, তোমাকে সময় দেয় না, সব সময় কাজে ব্যস্ত থাকে। তুমি আর কত রাত একা ছটপট করবে? আমি বললাম, কি বলতে চাইছো তুমি? ভাগ্নে বলল, আমি তোমার সেবা করতে চাই, যা মামা করে না। ওর কথাগুলো শুনে আমি অস্বস্তিতে পড়ে গেলাম। ওকে বললাম, তাহলে তোকে পরীক্ষা দিতে হবে, আমার আবার এইটুকু কোনো কিছু ভালো লাগে না। ভাগ্নে বলল, তুমি যা বলবে আমি তাই করব। আমি বললাম, কিন্তু এখন ঠিক সময় নাই এগুলো করার, সবাই বাড়িতে আছে, কেউ দেখে ফেললে মুশকিল হয়ে যাবে। ভাগ্নে বলল, কেউ আসবে না ওপরে, সবাই নিচে কাজে ব্যস্ত। আমি বললাম, আমি যদি রান্নাঘর থেকে প্লেটগুলো না নিয়ে যাই, তাহলে বৌদি ওপরে চলে আসবে। ভাগ্নে বলল, আমাদেরকে কেউ দেখতে পাবে না, আমি দরজা বন্ধ করে দিয়েছি। বলার সাথে সাথে ভাগ্নে 2টো তবলা বাজাতে শুরু করলো। আমি যেন ওকে বাধা দিতে পারছি না। আমিও সাহস করে গিটার হাতে নিয়ে বাজাতে শুরু করলাম। অনেক ভালো লাগছিল, আমার অনেক বছর পর আনন্দ করছি। কিছুক্ষণ পর আমাকে মেঝেতে বসিয়ে দিল। আমি বললাম, মেঝেতে পিঠে ব্যথা লাগে, বিছানায় চলো। ও বলল, না মামি, বিছানায় অনেক শব্দ হয়, মেঝেতে বসলে শব্দ হবে না। আমি মেঝেতেই বসলাম, আর জাদুর লাঠি দিয়ে আমাকে আশীর্বাদ করলো। এই বয়সে বেশ ভালো আশীর্বাদ করতে পারো। আস্তে মামি, বেশি জোরে চিৎকার করো না, না হলে অমঙ্গল হবে। কিছুক্ষণ এরকম চলার পর ভাগ্নে আশীর্বাদের প্রসাদ খাইয়ে দিল। আমি আশীর্বাদের প্রসাদ খেয়ে একটু বিশ্রাম নিচ্ছি। ভাগ্নে বলল, এখন কি সুস্থ লাগছে মামি? আমি বললাম, কত বছর পর যে সুস্থ লাগছে তোমাকে বোঝাতে পারবো না। এরপর আমি সব কিছু ঠিক করে নিলাম আর ঘর থেকে বেরিয়ে চলে গেলাম। তারপর রান্নাঘর থেকে প্লেটগুলো নিয়ে বৌদির কাছে গেতেই বৌদি বলল, এত সময় লাগে নাকি প্লেট আনতে? আমি বললাম, না মানে আমি রান্নাঘর খুঁজে পাচ্ছিলাম না, তাই দেরি হলো। বৌদি বলল, ঠিক আছে, কোনো ব্যাপার না, এখন আমার সাথে একটু কাজ করো। আমি কাজ করতে শুরু করলাম বৌদির সাথে। কাজ করতে করতে রাত হয়ে গেল। সবাই মিলে তখন খেতে বসেছে। আমি আর বৌদি খাওয়া দাওয়া করে নিলাম। তারপর বৌদি আমাকে আমার শোবার ঘর দেখিয়ে দিল, যেটা ছিল ভাগ্নের ঘরের পরের ঘরটা। ঘরটি বেশ ছোট। দেখলাম ঘরে একটা সিঙ্গেল বেড, আলমারি আর একটা ড্রেসিং টেবিল আছে।
শোবার সময় আমি কাপড় বদল করলাম না, কারণ বাকি কাপড়গুলো বৃষ্টিতে এখনো ভেজা। এমন সময় দেখি ভাগ্নে এলো আমার ঘরে, এসে চারিদিক আর ঘরের বাইরেটা দেখলো। কাউকে যখন দেখতে পেল না তখন বলল, গুড নাইট মামি। আমিও একটু হেসে বললাম, ইস খুব দুষ্টু হয়েছ, হ্যাঁ এবার ঘুমাতে যাও, কাল তোমাকে আমার ডিউটি করতে হবে। গুড নাইট বলার পরে ভাগ্নে চলে গেল। ভাগ্নে আর ওর দাদা একই ঘরে ঘুমাতো। ঘরের দরজাটা বন্ধ করার সময় দেখলাম দরজার সিটকিনিটা ঠিকঠাক লাগছে না, তাই আমি দরজাটা শুধু চাপিয়ে রেখে শুয়ে পড়লাম। রাতেও বেশ ভালো বৃষ্টি হচ্ছিল, কিন্তু মেঘ ডাকছিল না, তাই আমি একটা চাদর নিয়ে নিলাম আর কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম। প্রায় মাঝরাত 2টার সময় আমার ঘুম ভাঙল মেঘের ডাক শুনে। দেখলাম যে বাড়িতে লাইট নেই বৃষ্টির কারণে। তারপর আর আমার ঘুম পাচ্ছিল না, তাই এক সাইড হয়ে ঘুরে শুয়ে থাকলাম আর ঘুম আনার চেষ্টা করছিলাম। কিছুক্ষণ পর বুঝতে পারি কেউ আমার ঘরের দরজাটা খুলে ভেতরে এলো। বুঝতে পারলাম এটা আমার ভাগ্নে ছাড়া আর কেউ না, তাই আমি ঘুমিয়ে আছি সেরকম নাটক করতে লাগলাম। ভাগ্নে এসে আস্তে করে আমার পাশে শুয়ে পড়ল। আমি আর চুপ থাকতে পারছিলাম না, মুখ থেকে বেরিয়ে গেল, আস্তে ভাগ্নে। ভাগ্নে বলল, তাহলে তুমি শেষ পর্যন্ত জেগেই গেলে, তাহলে চলো আমরা ভোর রাত অবধি গেম খেলি। সেদিন রাতে ঝড় বৃষ্টির মধ্যে অনেক আড্ডা দিয়েছি। ইউটিউবের কড়া নিয়মের কারণে কিছু ঘটনা সরাসরি বলা যাচ্ছে না। তোমরা কমেন্টে দেয়া লিঙ্ক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো, সেখানে একদম মনের মতো গল্প দেয়া আছে যেগুলো ইউটিউবে পাওয়া যায় না। আড্ডা শেষে ঘড়িতে দেখলাম 4:30 বাজে। প্রায় 2 ঘন্টা ধরে আড্ডা হয়েছে। ভাগ্নে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেল আর আমি নতুন একটা ম্যাক্সি পরে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে প্রায় 9টার দিকে ওঠার পর আমি আমার বেড ঠিক করে ঘরের বাইরে সিঁড়ির কাছে দাঁড়ালাম। দেখলাম বাড়ির সব লোকজনেরা বিয়ে সাজে ব্যস্ত। পাশের ঘরের জানলা দিয়ে দেখলাম ভাগ্নে এখনো ঘুমিয়ে আছে। আমি আমার ফোনটা নিয়ে আমার স্বামীকে ফোন করলাম। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে সবার সাথে বিয়ের কাজ করতে লাগলাম। কাজ করতে করতে দুপুর হয়ে গেল, প্রায় 2টো বাজে। আমাকে বৌদি বলল যে, অন্বেষা তুমি কি এখন দোকানে গিয়ে এই কয়েকটি জিনিস আনতে পারবে? বাইরে গাড়ি আছে, ড্রাইভারকে বললেই নিয়ে যাবে তোমাকে। আমি বললাম, বৌদি আমার তো চেনা জানা নেই তোমাদের এলাকা। বৌদি বলল, ঠিক আছে কোনো ব্যাপার না, আমি ড্রাইভারকে জিজ্ঞেস করে জিনিসগুলো নিয়ে আসছি। ভাগ্নে দূর থেকে আমাদের কথা শুনছিল। ও আমাদের কাছে এসে বৌদিকে বলল, মামিকে একা একা কেন পাঠাচ্ছ? বৌদি বলল, একা একা কোথায়, ড্রাইভার যাচ্ছে তো অন্বেষার সাথে। ভাগ্নে বলল, আমার মানে বাড়ির কোনো চেনা জানা লোকের সাথে পাঠাও। বৌদি বলল, হ্যাঁ ঠিক বলেছিস তো, তাহলে আমি কাকে পাঠাই এখন? ভাগ্নে বলল, আমি মামিকে নিয়ে যাই দোকানে। বৌদি বলল, ঠিক আছে কিন্তু দেখে শুনে যাস। তখন আমি আর ভাগ্নে গাড়িতে বসলাম। ভাগ্নে গাড়ি চালানোর জন্য ড্রাইভিং সিটে বসলো আর আমি গাড়ির সামনের সিটে বসলাম। কিছু দূর যেতেই ফাঁকা সোজা রাস্তা আসলো। গাড়ি চালাতে চালাতে বলল, মামি তুমি তো সকালে কিছুই খাওনি, আমার কাছে কলা আছে, খাবে নাকি? আমি উত্তর না দিয়ে জিজ্ঞাসা করলাম, তুইও তো সকালে কিছু খাসনি, ডালিম খাবি নাকি? আমার কাছে 2টো ডালিম আছে। ভাগ্নে বলল, যাক ভালোই হলো, তুমি কলা খাও আর আমি ডালিম খেয়ে সকালের নাস্তা করি। গাড়ি চালাতে চালাতে ভাগ্নে ডালিম নিয়ে খেতে শুরু করলো। খেতে খেতে গাড়ি চালানোর কারণে ব্যালেন্স ঠিক রাখা যাচ্ছিল না। আমি বললাম, ভালো করে গাড়ি চালা। ভাগ্নে বলল, কিছু হবে না মামি, চিন্তা করো না। কিছুক্ষণ পর ভাগ্নির মাথায় বুদ্ধি এলো। ও গাড়িটা সোজা রাস্তা থেকে একটা মাটির রাস্তা দিয়ে এক ঝোপঝাড়ের পেছনে দাঁড় করালো। বলল, এখানে বসে আগে খেয়ে নেই। কিছুক্ষণ ডালিম খাওয়ার পর বলল, এবার আমাকে গাড়ি চালাতে দাও, আর তর সইছে না আমার। আমি শাড়ি একপাশে রেখে ভালো করে বসলাম। তারপর ভাগ্নে গাড়ি চালাতে শুরু করলো। সে কি গতি বন্ধুরা, আমার অনেক ভয় হচ্ছিল। আমি শুধু বলছিলাম, ভাগ্নে আস্তে আস্তে। ভাগ্নে বলল, আমি অনেক দক্ষ ড্রাইভার। অনেক জোরে গাড়ি চালানোর কারণে গাড়ি অনেক নড়ছিল, মনে হচ্ছিল ভূমিকম্প হচ্ছে। 30 মিনিট পর ভাগ্নে থামলো। এদিকে আমার কেমন যেন লাগছিল, মনে হচ্ছে ব্যথা পেয়েছি। এরপর আমরা সোজা বাজারে থেকে বৌদির বলা জিনিসপত্র নিয়ে বাড়ি চলে আসলাম। বাড়িতে আসতে আসতে সন্ধে হয়ে গেল আর বৌদি বলল, এত সময় লাগে নাকি অন্বেষা, তোমাকে আমি তাড়াতাড়ি আনতে বলেছিলাম জিনিসগুলো। আমি বললাম, আর বলো না বৌদি, আসার সময় গাড়িটা চালু হচ্ছিল না, তাই দেরি হয়ে গেল। বৌদি বলল, ঠিক আছে এখন আমাকে এখানে একটু কাজে সাহায্য করো। কাজ করতে করতে রাত হয়ে গেল, তাই আমি আমার ঘরে গেলাম আরাম করতে। তখন বৌদি এসে আমায় বলল, তাড়াতাড়ি তৈরি হয়ে যাও, আমাদের বরযাত্রীর যেতে হবে। আমি তৈরি হয়ে বরযাত্রীর বাসে উঠে পড়লাম। গত 3 দিনে অনেক কিছু হয়েছে, কিন্তু আমার মন খারাপ হচ্ছে এই ভেবে আজ আমাকে চলে যেতে হবে। আবারও সেই বোরিং দিন শুরু। ভাগ্নে ছাড়া কিভাবে সময় কাটাবো বুঝে উঠতে পারছিলাম না। যাওয়ার আগে শেষবারের মতো ভাগ্নে পুকুর পাড়ে আশীর্বাদ করেছে। বিকেল 5টার বাসে করে চলে আসলাম বাড়িতে। কদিন বাড়ির কাজকর্ম করতে করতেই কেটে গেল। ধুর, খুব বিরক্ত লাগছে। আজও কিছু হলো না। আমার স্বামীকে নিয়ে আর পারি না। নিজে তো কিছুই পারে না, উল্টো আমার দোষ দেয়। ইদানিং আমার অবস্থা একেবারে করুণ। ঘরের শশা বেগুন খেয়ে আর কতদিন পার করব।
ভাগ্নের সাথে কাটানো সময়গুলো খুব মিস করছি। আমাদের পাশের বাড়িতে আমার বান্ধবী মালা থাকে। মালার সাথে আমার খুব বন্ধুত্ব। মালারও আমার মতো একই অবস্থা, দুজনের স্বামী হয়েছে একই ধরনের। কিন্তু এভাবে পাড়ায় আর কাকে ডাকবো? লোকলজ্জার ভয়ে কিছু বলতে পারি না। আমরা দুই বান্ধবী মনের দুঃখে গল্প করি। গল্পে গল্পে মালার কাছ থেকে একটা ছেলের খোঁজ পাই। দারুণ সুদর্শন আর শক্তিশালী, লম্বায় প্রায় 10 ইঞ্চি হবে আর মারাত্মক মোটা। আমি বললাম, বলিস কি, এমন কারো হয় নাকি? মালা বলল, সত্যি বলছি, এরকম আমি বাপের জন্মেও দেখিনি। আমি মালাকে বললাম, ছেলেটাকে ম্যানেজ কর না। আর হ্যাঁ, বল না ছেলেটা কে? মালা বলল, আমাদের পাশের বাড়িতেই থাকে, তোমার পাড়ার দিদির ছেলে। আমি এতক্ষণে বুঝতে পারলাম কার কথা বলছে। আমার পাড়ার দিদির ছেলে মানে নিখিল। আপু ইন্টারমিডিয়েটে পড়ে, একটু রোগা, তবে নিয়মিত খেলাধুলা করে। মেধাবী ছাত্র, দেখতেও খুব হ্যান্ডসাম, অনেক সুন্দর করে কথা বলে। হায় রে, আমার কি পোড়া কপাল, এতদিন ধরে ওকে চোখে পড়েনি। মাঝে মাঝে খেয়াল করেছি নিখিল আমার দিকে করে তাকিয়ে থাকে। ওর সাথে আমার খুব খাতির। ওর সাথে বন্ধুত্ব করলে কেউ টের পাবে না। সত্যি মালা ভালো একটা উপায় বের করেছে। মনে হচ্ছে ভাগ্নেকে আর মিস করতে হবে না। মালার সাথে কথা বলে আমি বাসায় ফিরে চিন্তা করতে লাগলাম কিভাবে নিখিলকে বাসায় আনা যায়। হঠাৎ আমার মেয়ে মৌমার কথা মনে পড়ল। মৌমাকে টিউশন পড়ানোর জন্য নিখিলকে রাজি করলাম। নিখিল প্রতিদিন বাসায় এসে মৌমাকে পড়াতে শুরু করে। আমিও সুযোগ কাজে লাগাই। পড়ানোর সময় অগোছালোভাবে হালকা শাড়ি আর ব্লাউজ পরে নাস্তা দিতে যাই। মাঝে মাঝে ঝুঁকে ওকে নাস্তা দেই। কয়েকদিন পর থেকে নিখিলের ব্যবহারও বদলাতে শুরু করলো। মৌমা স্কুল থেকে ফেরার আগে নিখিল বাসায় চলে আসে, আমার সাথে গল্প করে। একদিন সুযোগ বুঝে কথা শুরু করলাম, হ্যাঁ রে নিখিল, তুই তো অনেক বড় হয়ে গেছিস, কারোর সাথে বন্ধুত্ব হয়েছে? ও প্রথমে বলতে চাচ্ছিল না। অনেক জিজ্ঞাসা করার পর বলল, অর্পিতা কাকি ও অর্চনা কাকির সাথে বন্ধুত্ব করেছি, বয়স তোমার মতো হবে। নিখিলের কথা শুনে বুঝতে পারছি ও আমাকে পছন্দ করে। কায়দা করে আমার কথা বলে দিল। আমি বললাম, বলিস কি, কতদিন থেকে বন্ধুত্ব? ও বলল, এই তো 3-4 বছর হলো। তারা আমাকে ছাড়া থাকতে পারে না। আর হ্যাঁ, এই তো মাসখানেক আগে আরেক মাসির সাথে আমার বন্ধুত্ব হয়েছে। জিজ্ঞাসা করলাম, কার সাথে? ও বলল, তোমাদের বিল্ডিংয়ের নিচতলার মিনা কাকির সাথে। মিনা আমাদের নিচতলায় থাকে। মিনার বয়স 35 বছর হবে। আমি আর মালা প্রায় মিনার সৌন্দর্য নিয়ে কথা বলি। মিনার একটা ছেলে আছে, ক্লাস 4-এ পড়ে, স্বামী বিদেশ থাকে। মাসখানেক আগে মিনাকে দেখেছি খুঁড়িয়ে হাঁটছে। জিজ্ঞাসা করাতেও বলেছিল বাথরুমে পিছলে পড়ে গেছে। আমার এখন সন্দেহ হচ্ছে সত্যি বাথরুমে আছড়ে হেয়েছে নাকি অন্য কিছু। নিখিলকে জিজ্ঞেস করলাম, তোর আর মিনার বন্ধুত্ব কতটা গভীর হয়েছে? নিখিল মুচকি হেসে বলল, অনেক গভীর গোমাসি, তুমি ভাবতেও পারবে না। তোমার থেকেও অনেক ফ্রি, আমাকে সব কথা বলে। ওর কথা শুনে আমার মনে আনন্দের ঢেউ বয়ে গেল। এই ছেলেকে দিয়েই হবে। ওকে জিজ্ঞেস করলাম, আচ্ছা নিখিল, মালাকে তোর কেমন লাগে? ও বলল, দারুণ লাগে মাসি, তবে তোমাকে সবচেয়ে বেশি ভালো লাগে, সেই জন্যই তাড়াতাড়ি চলে আসি। আমি বললাম, মালার সাথেও বন্ধুত্ব করবি? ও বলল, কেন করব? আমি তো অনেক দিন থেকেই তোমার সাথে বন্ধুত্ব করতে চাচ্ছি। মালা মাসি হলে আরও ভালো হবে। ওকে বললাম, পারবি তো সব কিছু ঠিকঠাক মতো করতে? ও বলল, একবার সুযোগ দাও, দেখিয়ে দিব। এমন সময় মৌমা এসে পড়ল। আমি আমার ঘরে চলে গেলাম। কিছুক্ষণ পর বাথরুমে গেলাম। মৌমার ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় দেখি দরজা ভেজানো। আমি ভাবলাম মৌমা হয়তো মনোযোগ দিয়ে পড়ছে। ফিরে আসার সময় মৌমার ঘর থেকে অদ্ভুত আওয়াজ শুনতে পেলাম, সাথে হাততালির মতো কেমন যেন শব্দ আসছে। আমি একজন বিবাহিতা মহিলা, এই ধরনের আওয়াজের সাথে আমি খুব পরিচিত। আস্তে আস্তে ভেজানো দরজা একটু ফাঁক করতেই আমার চক কপালে উঠে গেল। দেখলাম মৌমা হাঁটু গেড়ে বসে আছে আর নিখিল ওর সামনে দাঁড়িয়ে আছে জাদুর লাঠি নিয়ে। বন্ধুরা, ইউটিউবের কড়া নিয়মের কারণে সরাসরি বলা যাচ্ছে না। আমি চুপচাপ দাঁড়িয়ে ওদের কাণ্ড দেখতে থাকলাম। মনে মনে ভাবলাম, নিখিল যদি মৌমাকে এভাবে প্র্যাকটিক্যাল পড়াতে থাকে তাহলে তো মেয়েটা অসুস্থ হয়ে যাবে। কিন্তু এ কি, আমার মেয়ে, চোখে মুখে প্রশান্তির ছাপ। কি ফাজিল ছেলেরে বাবা, মৌমার মতো লাজুক মেয়ের সাথে বন্ধুত্ব করে ফেলেছে। একটু পর আমি আমার রুমে চলে গেলাম আর মালাকে ফোন করলাম আর ওকে সব ঘটনা খুলে বললাম। শুনে মালা আনন্দে লাফাতে লাগলো। মালাকে আমার বাসায় আসতে বললাম। নিখিলকে নিয়ে মার্কেটে যাব। মালা আমার বাসায় এসেই আমাকে জড়িয়ে ধরল। দুই বান্ধবী ঠিক করলাম নিখিলকে যা ভাই তাই দিব। কিছুক্ষণ পর নিখিল মৌমার ঘর থেকে বের হলো। ওদিকে মৌমা বিছানায় শুয়ে আছে। আমি নিখিলকে আমাদের সাথে মার্কেটে যাওয়ার জন্য বললাম। নিখিল সাথে সাথে রাজি হয়ে গেল। আমরা 3 জন মার্কেটের উদ্দেশ্যে বের হলাম। মার্কেটে পৌঁছে আমিও মালা ব্লাউজের দোকানে ঢুকলাম। নিখিল বাইরে দাঁড়িয়ে আছে। আমি নিখিলকে দোকানের ভেতরে নিয়ে এলাম। নিখিলকে বললাম, কোন রমেরগুলো কিনবো?
নিখিল হাসতে হাসতে বলল, তুমি এক সেট কালো নাও আর মালামাসিকে এক সেট লাল নিতে বলো, তোমাদের দুজনকেই খুব মানাবে। মালামাসিকেও কালো মানাবে, কিন্তু তোমাকে সবচেয়ে বেশি মানাবে। আমিও হাসতে হাসতে বললাম, ঠিক আছে, তোর ইচ্ছাই থাক। ঘণ্টাখানেক কেনাকাটা করে আমরা বাসায় ফিরে আসি। পরদিন মৌমা স্কুল যেতেই মালাকে বাসায় ডেকে আনি, নিখিলকেও আসতে বলি। মালা আসার পর দুইজনেই হালকা করে সাজগোজ করে নেই। দুইজনেই ঠিক করেছি আজ নিখিলকেই গাড়ি চালাতে দিব, মালা যা পারে করুক। এদিকে দেখলাম মালা ব্যাগে এক সেট কাপড় নিয়ে এসেছে, বাসায় বলে এসেছে সিনেমা দেখতে যাবে। একটু পর আমরা চুল কেটে ক্লিন হয়ে থাকলাম। একটু পর কলিং বেল বাজতেই দরজা খুলে দেখি নিখিল হাজির। দরজা বন্ধ করে নিখিলকে ঘরে আসতে বললাম। নিখিল 6টা বিদেশি বেলুনের প্যাকেট সাথে নিয়ে এসেছে। আমি বললাম, কী রে, এসব আনলি কেন? নিখিল বলল, এগুলো ছাড়া সমস্যা হবে। আমি বললাম, না, এগুলো দিয়ে কিচ্ছু হবে না, তুই চিন্তা করিস না, আমরা ওষুধ খেয়ে নিব। এরপর নিখিল আর কথা বাড়ালো না, প্রথমে মালার কাছে গিয়ে তবলা বাজাতে শুরু করলো। এদিকে আমি তৈরি হচ্ছিলাম, কখন আমাকে শেখাবে। 1 ঘন্টা মালাকে গান শেখানোর পর বলল, একবার তুমি রেডি হও। সেদিন সারা বাড়িতে শুধু আমাদের চেঁচামেচির শব্দেই শোনা যাচ্ছিল। নিখিলের কারণে আমি ভাগ্নের কথা একদম ভুলে গেছি। দেখতে দেখতে দুপুর 1টা বেজে গেছে। ওদিকে আবার মৌমা স্কুল ছুটি হয়ে যাবে। আমি আর মালা কোনোভাবেই দাঁড়াতে পারছিলাম না, তবু নিখিলের সাপোর্টই উঠে দাঁড়ালাম। এরপর নিখিল বাথরুমে চলে গেল, আমি ঘর গোছাতে শুরু করলাম। একটু পর নিখিল এসে বলল, কি ব্যাপার, আজকের মতো এ পর্যন্তই নাকি? মালা বলল, না বাবা, আমি আর নেই, আমি এখন বাসায় যাব। নিখিল, তুই আমাকে বাসায় পৌঁছে দিয়ে আয়। এরপর মালা নতুন এক সেট জামা কাপড় পরে নিখিলের সাথে বাড়ির পথে হাঁটা দিল, আর আমি স্নান সেরে রান্নাঘরে চলে গেলাম হাঁড়িতে ভাত বসাতে। চুলোয় আগুন জ্বলছে আর আমি ভাবছি, এখন জীবনে আর কোনো আফসোস নেই, যখন ইচ্ছে হবে নিখিলকে বাড়িতে আসতে বলবো। বন্ধুরা, প্রতিদিন এরকম গল্প পেতে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।